কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো চলে এলো। তাহলে আজ তো আবার নতুন গল্প শোনার পালা। শুনবো তো আমরা গল্প। আজকে গল্পের শেষে ডায়েট টিপস থাকবে না, থাকবে মনের যত্নের কথা। কারণ আমাদের মনটার যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। তাই বেশি কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের গল্প শুরু করছি। আজকের গল্প নন্দলালের মন্দ কপাল, সুকুমার রায়ের লেখা। নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টার তাকে গোল্লা দিয়েছেন। সে যে খুব ভালো লিখেছিল তা নয়, কিন্তু তা বলে একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল? হাজার হোক, সে একখানা পুরো খাতা লিখেছিল তো। তার পরিশ্রমের কি কোনো মূল্য নেই? ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা, সে তো তার প্রায় ঠিকই হয়েছিল, কেবল একটুখানি হিসেবের ভুল হওয়াতে উত্তরটা ঠিক মেলেনি। আর ওই যে একটা ডেসিমাল অঙ্ক ছিল, সেটাতে গুণ করতে গিয়ে সে ভাগ করে বসেছিল। তাই বলে কি একটা নম্বরও দিতে নেই? আরও অন্যায় এই যে কথাটা মাস্টার মশাই ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করে ফেলেছেন। কেন? আর একবার হরিদাস যখন গোল্লা পেয়েছিল, তখন তো সে কথাটা রাষ্ট্র হয়নি। সে যে ইতিহাসের মধ্যে 125 পেয়েছে, সেটা বুঝি কিছু নয়। খালি অঙ্ক ভালো পারে না বলেই তাকে লজ্জিত হতে হবে। সব বিষয়ে যে সকলকে ভালো হতে হবে এমন কথা কে বলেছে? তারই বা অর্থ কি? স্বয়ং নেপোলিয়ন যে ছেলেবেলায় ব্যাকরণে মাস্টারদের কাছে এই তর্কটা তোলাতে তাঁরও যে যুক্তিটা খুব খারাপভাবে কাট করে দেওয়া হয়েছিল, আনাড়ি ছিলেন যে তিনি একেবারে, কই সে বেলা কি? স্বয়ং নেপোলিয়ন অব্দি ব্যাকরণে আনাড়ি ছিলেন। কিন্তু নন্দলালের এই যুক্তিতে ছেলেরা দমল না, বরং মাস্টার মশাইয়ের কাছে তর্কটা তারা তুলল। তারাও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবলেন এমন নয়। তখন নন্দলাল ডিসিশনে এলো যে তার কপালটাই মন্দ, ও সেটা বরাবর দেখে আসছে। সেই তো যেবার ছুটির আগে তাদের পাড়ায় হাম দেখা দিয়েছিল, তখন বাড়ি শুদ্ধ সকলেই হামে ভুগে দিব্যি মজা করে স্কুল কামাই করলো। কেবল বেচারা নন্দলালকেই নিয়ম মতন প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হলো। তারপর যেমন ছুটিও আরম্ভ হলো, অমনি তাকে জ্বরে আর হামে ধরলো। ছুটির অর্ধেকটাই মাটি। আর সেই যেবার সে মামার বাড়ি গিয়েছিল, সেবার তার মামাতো ভাইরা কেউ বাড়ি ছিল না। ছিলেন কোথাকার এক বদমেজাজি মেশো, তিনি উঠতে বসতে কেবল ধমক আর শাসন ছাড়া আর কিচ্ছু জানতেন না। তার উপর সেবার এমন বৃষ্টি হয়েছিল, একদিনও ভালো করে খেলা জমলো না, কোথাও বেড়ানো গেল না। সেই জন্য পরের বছর যখন সকলে মিলে মামার বাড়ি গেল, তখন সে কিছুতেই যেতে চাইল না। কিন্তু পরে শুনলো সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসেছিল, আর কোন রাজার দলের সঙ্গে 25টা হাতি এসছিল, আর যা বাজি পোড়ানো হয়েছিল সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করে তাকে এই সবের বর্ণনা করতে লাগছিল, তখন নন্দ এক চড় মেরে বলল, যা যা, মেলায় বকবক করিস না। তার কেবল মনে হতে লাগলো সেবার সে মামার বাড়ি গিয়েও ঠকলো, এবার না গিয়েও ঠকলো। তার মতো মন্দ কপাল আর কেউ নেই। স্কুলেও ঠিক তাই। সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্য 2-1টা প্রাইজ আছে। এদিকে ভূগোল ইতিহাস তার কণ্ঠস্থ, কিন্তু এই দুটোর একটাতেও প্রাইজ নেই। অবশ্য সংস্কৃতে সে নেহাত কাঁচা নয়, ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করে ফেলে। চেষ্টা করলে কি পড়ার বই আর অর্থপুস্তকটা কেউ সরগর করতে পারে না? ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু তা বেশি নয়। নন্দলাল ইচ্ছে করলে কি তাকে হারাতে পারে না? নন্দ জেদ করে স্থির করলো একবার ক্ষুদিরামকে দেখে নেবই। ছোকরা এবছর সংস্কৃতের প্রাইজ পেয়ে ভারী দেমাক করছে, আর অঙ্কে গোল্লার জন্য আমায় খোঁটা দিতে এসছিল। আচ্ছা, এবার দেখা যাবে।
নন্দলাল কাউকে না জানিয়ে সেদিন থেকেই বাড়িতে ভয়ানকভাবে পড়তে শুরু করলো। ভোরে উঠেই সে হাসন্তি শুরু করে, রাত্রেও অস্তি গোদাবরী তীরে বিশাল শালমলি তরু বলিয়া এত কিছু করে সে ঢুলতে থাকে। কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না। পণ্ডিত মশাই যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর জেনেও সে চুপ করে মাথা চুলকাতে থাকে। এমনকি কখনো ইচ্ছে করেও দু একটা ভুল বলে, পাছে ক্ষুদিরাম তার পড়ার খবর টের পেয়ে যায়। আরও বেশি করে সে পড়ায় মন দিতে থাকে। তার ভুল উত্তর শুনে ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে। নন্দলাল তার কোনো জবাব দেয় না। কেবল ক্ষুদিরাম নিজে যখন এক একটা ভুল করে তখন সে মুচকি হাসে আর ভাবে, পরীক্ষার সময় অমনি ভুল করলেই এবার ওকে সংস্কৃতের প্রাইজ পেতে হবে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমতে লাগলো, কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখলেই পাশ করা যায়। তার জন্য নন্দর কোনো ভাবনা নেই। তার সমস্ত মনটা রয়েছে ওই সংস্কৃত পড়ার ওপরে, অর্থাৎ সংস্কৃত প্রাইজটার ওপরে। একদিন মাস্টারমশাই বললেন, কি হে নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না? সব বিষয়েই যে তোমার এমন দুর্দশা হচ্ছে, তার অর্থ কি? নন্দ আরেকটু হলেই বলে ফেলতো, আগে সংস্কৃত পড়ি, কিন্তু কথাটাকে কোনো রকমে সামলিয়ে নিয়ে বলল, আগে সংস্কৃত না, সংস্কৃত নয় বলেই সে থতমত খেয়ে গেল। ক্ষুদিরাম তাড়াতাড়ি বলে উঠল, কই, সংস্কৃতেও তো কিছু পারি না। শুনে ক্লাস শুদ্ধ ছেলে হাসতে লাগলো। নন্দ একটু অপ্রস্তুত হলো বটে, কিন্তু সেই সঙ্গে হাঁপ ছেড়ে বাঁচল। ভাগ্যিস তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হয়ে যায়নি। দেখতে দেখতে বছর কেটে গেল। পরীক্ষার সময় প্রায় উপস্থিত। সকলে পড়ার কথা, পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করছে। এমন সময় একজন জিজ্ঞাসা করলো, কি নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? ক্ষুদিরাম নন্দর মতন গলা করে ঘাড় নেড়ে বলল, আজ্ঞে সংস্কৃত। না, সংস্কৃত নয়। সকলে হাসল। নন্দ খুব উৎসাহ করে সে হাসিতে যোগ দিল। মনে মনে ভাবল, বাছাধন, এ হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না। যথা সময়ে পরীক্ষা আরম্ভ হলো এবং যথা সময়ে শেষ হলো। পরীক্ষার ফল জানবার জন্য সকলে আগ্রহ করে আছে। নন্দও রোজ নোটিশ বোর্ডে গিয়ে দেখে তার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কিনা। তারপর একদিন হেডমাস্টার মশাই এক তাড়া কাগজ নিয়ে ক্লাসে এলেন। এসেই তিনি গম্ভীরভাবে বললেন, এবার দু একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়ের কোনো কোনো পরিবর্তন হয়েছে। এই বলে তিনি পরীক্ষার ফলাফল পড়তে লাগলেন। তাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়েছে। ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হয়েছে, সেই ওই মেডেলটা পাবে। সংস্কৃতে নন্দ প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়। কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নেই। হায় হায়, নন্দর অবস্থা তখন শোচনীয়। তার ইচ্ছে হচ্ছিল সে ছুটে গিয়ে ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগিয়ে দেয়। কে জানতো এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকবে আর সংস্কৃতের জন্য থাকবে না? ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পেতে পারতো। কিন্তু তার মনের কষ্ট কেউ বুঝলো না। সবাই বলল, বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে নন্দ বলল, কপালই মন্দ। তারপর সত্যি তো, এরম মন্দ কপাল কিন্তু আমাদের অনেকেরই হয়, তাই না? তো কি করা যাবে বলো? আর এই মন্দ কপালের জন্য আমরা যদি ভেবেই নিই আমাদের কপালটা মন্দ, আমাদের মনটা আর একটু দমে যায়। তাই শরীরের সাথে সাথে আমাদের কিন্তু মনের যত্ন নেওয়া উচিত। এই যে ছোট্ট বন্ধুরা বা বড়রাও কেউ, তাদের সামনে যদি বারবার বলা হয় ও পারবে না, ও পারতেই পারে না, ওর হবে না, ও পারছে না কিছুতেই, এই ধরনের টার্ম যেটুকু কাজ করার ক্ষমতা বা ইচ্ছা সেটাকেও দমিয়ে দেয়। তাই আমরা যেরকম খাবার দিয়ে শরীরের পুষ্টি দিই,
যেমন গরম পড়ছে বলে আমাদের প্রত্যেকের মিনিমাম 3.5 লিটার জল খাওয়া উচিত আমাদের স্কিনের গ্লেজ বাড়ানোর জন্য, ঠিক তেমনই মনের যত্নের জন্য কোনো মানুষ কিছু না পারলে তাকে উৎসাহ দেওয়ার জন্য সেই কাজটা পারবেই বলে বারবার তাকে উৎসাহ দেওয়া উচিত। এটা দেখা গেছে সমীক্ষা করে, এই উৎসাহের মধ্যে থাকা মানুষরা অনেক বেশি পজিটিভ হন এবং কাজটা ঠিক একদিন না একদিন তিনি পারেনি। তাই যারা অনেক কিছু চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ঠিক সাফল্য পাচ্ছেন না, তারা একবার পারবেনই ভেবে চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই পারবেন। গল্পমণি রইল আপনাদের সাথে, পরের দিনের গল্প নিয়ে আবার দেখা হবে। সবাইকে ভালোবাসা জানিয়ে, প্রণাম জানিয়ে আজকের গল্পের বৈঠক এখানেই শেষ। ধন্যবাদ।